নাস্তার পর তারা ওই হোটেল থেকে বের হয়ে পড়ে। সু সিস্টার্স তো ওদের কাছ থেকে বাহানা দিয়ে দূরে যেতে চাচ্ছিল তার লোকদের খবর দেওয়ার জন্য, কিন্তু ইয়নবা তো ওর উপরে সন্দেহ ছিল, তাই সে ওকে যেতে দিচ্ছিল না। ইয়নবা বলে, ওকে আমিও তোমার সাথে যাব। এদিকে হানি ওকে পিঠে করে নিয়ে এসে একটা মন্দিরের কাছে বসে। এরপর তার আঘাতে ওষুধ লাগে এবং নতুন করে ব্যান্ডেজ করে দেয়। হানিও খাবার খুঁজতে যাবে, কিন্তু সু ওর হাত ধরে নেয়, কারণ ও ভয় পাচ্ছিল যদি হানিও ওকে একা রেখে চলে যায়। হানিও বলে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি খাবার আনতে যাচ্ছি। এরপর সু ওর হাত ছেড়ে দেয়। এইদিকে এই দুইজন একটা হোটেলে আসে, আর সু সিস্টার তো লুকিয়ে একটি লোককে টাকা দিয়ে তার কাজ করতে বলে। এটা এক ধরনের পাউডার ছিল, যেটা চাংয়াংয়ের বালিশের নিচে রাখতে বলেছে। এই পাউডারটা একটা কালো কাপড় পরা একটা মহিলা তাকে দিয়েছিল, বলেছিল এটা চাংয়াংয়ের বালিশের নিচে রাখলে সে তোমাকে পছন্দ করবে। রাতে ঠিকই ওই পাউডারটা তার কাজ করা শুরু করেছিল, কিন্তু ও ইয়নবাকে স্বপ্নে দেখে। ওর সাথে কাটানো সকল মুহূর্তগুলো ওর মনে পড়ে। এইসব কিছু মনে পড়ার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। মেয়েটি ভাবছিল, এতক্ষণে তো আমার পাউডারটা তার কাজ করা শুরু করে দিয়েছে। তাই সে গিয়ে চাংয়াংয়ের দরজা নক করা শুরু করে। চাংয়াং দরজা খুলে ঠিকই, কিন্তু ওর অবস্থা ভালো ছিল না। এই সুযোগে সে ওর রুমে যেতে চাচ্ছিল, কিন্তু চাংয়াং তাকে আটকিয়ে দেয়। ইয়নবাও ঘুমায়নি। সে সু সিস্টারকে না দেখে এখানে চলে আসে, কিন্তু এসে এমন দেখে সে তার চোখে হাত দিয়ে ফেলে। পরে ইয়নবা ভিতরে যেতে চাইলে চাংয়াং ওকে আটকিয়ে নিজের রুমে নিয়ে যায়, আর সু সিস্টারকে বাইরেই স্ট্যাচু করে রাখে। ইয়নবা ওর এই অবস্থা দেখে বলে, তোমার কি হয়েছে? চাংয়াং বলে, আমি বুঝতেছি না, বাট আমার শরীরটা ভালো নেই, আমার অনেক গরম লাগতেছে। তো এটা শুনে ইয়নবা তাকে বাতাস করা শুরু করে। চাংয়াং বলে, এইসব তোমার কারণেই হচ্ছে, তোমার সাথে গোসল করার কারণে, তুমি আমার কাছে আসো এই কারণে। ইয়নবা বলে, কি? আমি কখন তোমার সাথে গোসল করলাম? এই বলে সে ডক্টর ডাকতে চাচ্ছিল, চাংয়াং যেতে দেয় না। ইয়নবা বলে, সু সিস্টার কি তোমার সাথে কোনো ট্রিক্স খেললো? এই কথা শুনে চাংয়াং নিজেকে কন্ট্রোল করে নেয় আর ইয়নবাকে রুম থেকে বের করে দেয়। ইয়নবা তো রুমে এসে এটাই ভাবছে, চাংয়াংয়ের হঠাৎ কি হলো, ও এমন কেন করলো। এইসব ভেবে সে চাংয়াংয়ের জন্য মেডিসিন নিয়ে যায়। চাংয়াং দেখে বলে, তুমি কেন আবারও আসলে? আমি তোমাকে মানা করছি না? ইয়নবা বলে, না, আমি তো শুধু তোমার জন্য মেডিসিনটা নিয়ে এসেছি, এটা খেয়ে নাও, তোমার আরাম লাগবে। কিন্তু চাংয়াং তাকে না যেতে দিয়ে তার কোলেই বসিয়ে ফেলে, কারণ সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। ইয়নবাকে কিস করে ফেলে। ইয়নবা তো লজ্জা পেয়ে সে একদম সু সিস্টারকেই ধাক্কা দিয়ে ফেলে, যার কারণে সে আর ফ্রিজ থাকে না। ও ইয়নবাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, আর তোমার গালগুলো এত লাল লাল কেন? ইয়নবা বলে, কি না তো, এমন কিছু না। উল্টো ওকেই প্রশ্ন করে, তুমি আমার টিচারের রুমের বাইরে কি করতেছো? এরপর ওকে নিজের সাথে ঘুমানোর জন্য নিয়ে যায়। অন্যদিকে হানিও তো শহরে পৌঁছে যায়। হানিও চাচ্ছিল ইয়নবাকে খুঁজতে, কিন্তু সু ওকে যেতে দেয় না। হানিও বলে, আচ্ছা তুমি তোমার ঘরে গিয়ে তোমার সিস্টারের খোঁজ নাও না, তুমি আমার পিছন পিছন কেন আসো? এইখান থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। কিন্তু তবুও সু তো তার পিছন পিছনেই যায়। এইদিকে ওদেরকে ইয়োরান দেখে ফেলে। ওরা তো ইয়নবার খোঁজ খবর নিতে পারছিল না, তাই সে এদের দুইজনকেই কিডন্যাপ করে নেয়। আর হানিওর কাছে এসে বলে, ইয়নবা কোথায়, আমাকে ওর অ্যাড্রেসটা দাও, বলো কোথায় ও, আর যোগাযোগ কীভাবে করছো। সকালে চাংয়াং তার বালিশের নিচে শেভ পাউডারের ব্যাগটা দেখতে পায় এবং নিয়ে সেটা শুকে দেখে, এটা তো আমার ফক্স ক্ল্যানের পাউডার, এটা তো শুধু ফক্স ক্ল্যানেই পাওয়া যায়, কিন্তু এটা এখানে কিভাবে আসলো। এরপর সবাই খাওয়ার জন্য নিচে চলে আসে। গত রাতের কিসের জন্য একজন আরেকজনের চেহারায় তাকাতে পারছিল না লজ্জার কারণে, শুধু তাকাচ্ছিল আর মুচকি হাসি দিচ্ছিল। ওদের এই ঢঙের কারণে তো সু সিস্টার অনেক জ্বলছিল। চাংয়াং তো সেই পাউডারের ব্যাপারে জানার জন্য সু সিস্টারকে বলে, আমি তোমার সাথে একা কথা বলতে চাই। ও তো এই কথা শুনেই হেসে ফেলে, যেটাকে বলে মনে লাড্ডু ফুটে। হানিও তো ইয়নবার ব্যাপারে বলে না দেখে ইয়োরং তাকে অনেক মারধর করে। সু তো তাকে আটকিয়ে ফেলে, আটকিয়ে বলে, তুমি কেন চুপ করে আছো, বলো ইয়নবা কোথায়। এরপর সু ওর বাঁশিটার দিকে তাকে ইয়োরাংকে বলে দেয়, এই বাঁশিটা বাজিয়েই হানিও ইয়নবাকে ডেকে আনে। ইয়োরাং তো এই বাঁশিটা নিয়ে নেয়, আর হানিও ওকে বকছিল কেন এইসব বলে দিল। চাংয়াং এই ব্যাগটা দেখে সু সিস্টারকে বলে, এই ব্যাগটা তো তুমি আমার বালিশের নিচে রাখলে, তাই না? তুমি এই ব্যাগটা কোথায় পেলে? ও বলে, ওই দিন জঙ্গলে একটা কালো কাপড় পরা মহিলা না পুরুষ ছিল, ও আমাকে এই ব্যাগটা দিয়েছিল, বলেছিল এটা যদি তোমার বালিশের নিচে রাখি তাহলে তুমি আমাকে পছন্দ করবে। চাংয়াং বলে, ওই লোকটি কে ছিল, তুমি কি আমাকে বলতে পারবে? সু সিস্টার বলে, না, ও মুখোশ পরা ছিল, আমি ওকে দেখিনি।
এইদিকে চাংয়াং তো সু সিস্টারের সাথে কথা বলছিল বলে সে অনেক জ্বলে পুড়ে শেষ। সেই চাংয়াংকে অনেক বকছিল। এই সময় সে হানিউর বাঁশির আওয়াজ শুনতে পায় আর ভাবছে এটা তো হানিউর বাঁশির আওয়াজ, তার মানে ও আমাকে ডাকছে। আমাকে গিয়ে দেখতে হবে ও কেন ডাকছে আমাকে। ইয়নবা গিয়ে যখন দেখে জঙ্গলের মাঝামাঝি ঘর, তখন ভাবছে নিশ্চয়ই কোনো গড়বড়, কারণ আমি তো পিছনে ওর জন্য চিহ্ন রেখেছি। ওই চিহ্ন ফলো করতে করতে ও খুব সহজে আমার কাছে আসতে পারে। মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। বিপদ আছে জেনেও সে ভিতরে যায়। হানিও দেখে বলে, ইয়নবা তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি আমার চিন্তা করো না, শুধু তুমি পালিয়ে যাও। কিন্তু ইয়নবা তো আর শুনবে না। সে শর্ত দেয়, ঠিক আছে আমি তোমার কাছে থাকবো, কিন্তু তার বদলে এই দুজনকে এখান থেকে যেতে দেওয়া হবে। সুকে বলে, তুমি প্লিজ হানিওকে সাথে নিয়ে যাও আর ওর খেয়াল রেখো, ওকে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দিও। ওরা যাওয়ার পরে ইয়নবা ইউরাংয়ের সাথে ফাইট করা শুরু করে। কিন্তু ইয়োরাং অনেক পাওয়ারফুল ছিল। সে বলে, দেখো আমি তোমাকে মারতে চাই না, তাই চুপচাপ আমার সাথে চলো। এরপর হানিওয়া সু ওকে সাহায্য করার জন্য এসেছে। ও বলে, তোমরা কেন এসেছো এখানে? দেন তিনজনে ইয়োরাংয়ের সাথে ফাইট করা শুরু করে। কিন্তু ইয়োরাং ওদের তিনজনের তুলনায় অনেক শক্তিশালী ছিল। সে চুটকি বাজাতেই তাদেরকে হারিয়ে ফেলে। তারপর সে হানিওর উপরে অনেক আঘাত করে, যেটা দেখে ইয়নবার অনেক রাগ ওঠে। সে হানিওকে মেরেই ফেলতে যাবে, কিন্তু ইয়নবার ভিতরে থাকা হার্ট সোলটি রিয়াক্ট করা শুরু করে। আর ওর একটা চিৎকারে ইয়োরাং দূরে গিয়ে ছিটকে পড়ে। এই চিৎকারটা এত পাওয়ারফুল ছিল যে চাংয়াংও ওর শব্দ শুনতে পায়। চাংয়াং এদিকে ওকেই খুঁজতে বের হয়। দেন ও চিৎকার শুনে বুঝে ফেলে এই ঘরে ইয়নবা আছে। চাংয়াং এসে ইয়নবাকে মাটিতে লুটিয়ে পড়ার আগেই ধরে ফেলে। ওর ভিতর থেকে এত এনার্জি বের হওয়ার কারণে ও দুর্বল হয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। চাংয়াং ওকে চেক করে দেখে ওর হার্ট সোল তো ভেঙে গেল, যেটা ইয়নবার জন্য অনেক ক্ষতিকারক। আর এটার সাথে এই এপিসোড এখানেই শেষ।